খানিকক্ষণ বাদে অবস্থা আরও বেগতিক হয়ে পড়ল। বাতাসের সাথে সাথে এখন যোগ হয়েছে তীব্র বৃষ্টি আর বজ্রপাত। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন সঙ্গমিত্র এস.জে. সাহা, শাহিন খান, অর্ক কর্মকার, এমডি রমজান, এমডি রায়হান আকন্দ এবং ফারহানা। কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে একটা জনমানবের চিহ্নও দেখতে পেলাম না। রিক্সা বা ভ্যান কোনো কিছুই চোখে পড়ল না। এখন কি করি? মশার যে উৎপাত দেখছি, এখানে তো দাঁড়িয়ে থাকাই দায়। ব্যাগ কাঁধে ফেলে হাঁটতে শুরু করলাম। কিছু দূর এগিয়ে যেতেই পিছন থেকে একটা ডাক শুনতে পেলাম। দাদা, ও দাদা, বলি শুনছেন? আমি পিছনে ঘুরে দাঁড়ালাম। দেখলাম একজন রিক্সা চালক তার রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়াতেই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আমার কাছে এগিয়ে এলো। দাদা, বলছি কোথায় যাবেন? যাবো বলতেই বেশি দূর নয়, নদীর ওপার যাব। ও, তাহলে তো ভালোই হলো। আমার বাড়ির ওদিকটাতেই। উঠে বসুন, আপনাকে নিয়ে যাই। আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সা চালক এক মনে রিক্সা চালাতে লাগলো। খানিকক্ষণ বাদে সেই নিস্তব্ধ ভেদ করে রিক্সা চালক বলে উঠল, তা দাদা, আপনি কি এখানে নতুন এসেছেন? আজই প্রথম। এখানে কোনো আত্মীয়র বাড়ি এসেছেন নাকি কোনো কাজে? একটা কাজে। আমি পুলিশ স্টেশন থেকে আসছি। শুনলাম নদীর ওপারে নাকি কিসের পিচাস দেখা যাচ্ছে, তাই হেড অফিস থেকে তলব পড়েছে। দেখি এটা কোনো পিচাস নাকি কোনো বাজে লোকের কারবার। দাদা, এমন কথা বলবেননি, দোহাই লাগে আপনার। এই দেখছেন না, সন্ধ্যার পরে রাস্তায় একজন লোকও নেই। সেই পিশাচের ভয়ে সন্ধ্যার পরে কেউ বাইরে বের হয় না। আমি যে কেন আজ এরকম দেরি করে ফেললুম, মানে বাড়ি পুষতে পারলেই বাসি। ছাড়ো তো তোমার ওইসব গাঁজাখড়ি গল্প। খানিকক্ষণ বাদে নদীর ঘাটে পৌঁছে গেলাম। তবে ঘাটে কোনো নৌকা বা কোনো জনমানব দেখতে পেলাম না। এমন অবস্থায় ওপারে যাওয়া প্রায় অসম্ভব হয়ে গেল। রিক্সাওয়ালা বলল, দেখেছেন দাদা, ঘাটে একটি নৌকাও নেই। সবাই সন্ধ্যা হবার আগেই বাড়ি চলে গেছে। আমি বলি কি দাদা, আপনিও চলে যান, এই ভর সন্ধ্যায় আর যাবেননি। না, তুমি বুঝতে পারছো না, আমাকে যেতেই হবে, তা না হলে আমার চাকরি থাকবে না। কিছুক্ষণ অপেক্ষা করি, নিশ্চয়ই কেউ না কেউ নৌকা নিয়ে আসবেই। খানিকক্ষণ বাদে দেখা গেল একটা নৌকা অন্ধকার ভেদ করে আমাদের দিকেই এগিয়ে আসছে। নৌকাটি ঘাটে আসতে আমি বললাম, ও মাঝি, আমাকে ওই পারে পৌঁছে দিয়ে আসো। না বাবু, আমি ওই পারে আর যাবনি। তাছাড়া এই সন্ধ্যে আপনাকে কেউ ওই পারে নিয়েও যাবেনি। আপনি বরং কাল সকালে যাবেন খন। না না, সকাল হলে তো অনেক দেরি হয়ে যাবে। আমাকে এখনই ওই পারে যেতে হবে। তুমি চলো, টাকা পয়সা নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝলে? দ্বিগুণ ভাড়া দিব। না বাবু, টাকার থেকে প্রাণের মায়া অনেক বড়। ওইদিকে অনেক ভয়ের কারণ আছে, আমি যাবনি। আমি চিন্তায় পড়ে গেলাম, এখন কি হবে? কাল সকাল হতে হতে তো অনেক দেরি হয়ে যাবে। আমাকে তো আবার থানায় ফিরতে হবে। চিন্তায় আমার মুখ শুকিয়ে যাওয়া দেখে মাঝি আবার বলে উঠল, আচ্ছা বাবু, চলেন। বলতে পারেন অনেকটা প্রাণের মায়া ত্যাগ করে আপনাকে নিয়ে যাচ্ছে। কি জানি আজ কপালে কি আছে। তোমরা এত ভয় পাও কিসে? সে কখন থেকে তো নৌকা চালাচ্ছ, কই কোনো কিছুই তো চোখে পড়লো না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি নিজের চোখে কখনো কিছু দেখেছো? না বাবু, সে দেখিনি, তবে দেখতেও চাই না।
যে একবার তেনাকে দেখেছে সে আর প্রাণে বাঁচে না, বুঝলেন বাবু? আমি কিছু একটা বলতে যাব, আর এই সময় হঠাৎ প্রচণ্ড বাতাস আরম্ভ হলো। নদীর জলও উত্তাল হতে শুরু করলো। হারান মাঝি নৌকা সামলাতে টালমাতাল অবস্থা। দেখেছেন বাবু, ওই যে শুরু হলো। আপনাকে বারবার মানা করলুম, আপনি শুনলেন না। এখন প্রাণে ফিরতে পারবো কিনা এটাই সন্দেহ। ওসব তোমার মনের ভুল। এসব নিছক প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আর কিচ্ছু নয়। খানিকক্ষণ বাদে অবস্থা আরো বেগতিক হয়ে পড়ল। বাতাসের সাথে সাথে এখন যোগ হয়েছে তীব্র বৃষ্টি আর বজ্রপাত। নদী এমন উত্তাল হয়ে পড়ল যেন যে কোনো সময় আমাদের নৌকা উল্টে যাবে। হারান মাঝি সৃষ্টিকর্তার নাম জপতে জপতে নৌকা দাঁড় বইতে লাগলো। প্রায় ঘন্টাখানেক এমন ছিল বোধ হয়। এই দুর্যোগের সঙ্গে লড়তে লড়তে আমরা অবশেষে একটা ঘাটে গিয়ে পৌঁছালাম। বাতাস আর বজ্রপাতও বন্ধ হয়ে গেল, তবে বৃষ্টি পড়ছিল ইলশগুড়ির মতন। ঘাটে নৌকা ঘেঁষতেই আমি ডাঙ্গায় নেমে পড়লাম। তবে হারান মাঝিকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। এ কি, হারান মাঝি রীতিমতো কাঁপছে। তার চোখ মুখ যেন কপালে উঠে গেছে। ডাঙ্গার দিকে তাকিয়ে সে যেন কাঠ পুতুল হয়ে গেল। দেখে মনে হচ্ছিল যেন কি যেন দেখেছে। আমি বললাম, এ কি হারান মাঝি, তুমি এমন করে কাঁপছো কেন? এই হারান মাঝি, হারান মাঝি! হ্যাঁ, বাবু তাড়াতাড়ি নৌকায় উঠে বসেন, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, নয়তো যে আর রক্ষে নেই। কেন, কি হয়েছে? কি আছে এখানে? হ্যাঁ দাদা বাবু, আমরা যে তালতলার ঘাটে এসে পড়েছি। তালতলার ঘাট? তো কি হয়েছে? হ্যাঁ বাবু, আপনি বুঝতে পারছেননি? এখানেই তো সেই পিচাসটা থাকে। এখানে তো দিনের বেলাও কেউ আসে না। দাদা বাবু, আমার কথা শুনুন, তাড়াতাড়ি নৌকায় উঠে বসুন। আমার মেজাজটা যেন পুরো গরম হয়ে গেল। আমি রেগে বললাম, এই হারান মাঝি, তুমি আর বাজে বকো না তো। এই তোমার যদি এত সমস্যা হয় তুমি একাই চলে যেতে পারো। আমি কাজ না সেরে এখান থেকে যাব না। বাবু, আমার কথা শুনলেন না আপনি? আপনি থাকেন এইখানে, আমি চললাম। আপনার প্রাণের মায়া না থাকতে পারে, কিন্তু আমার আছে। এইসব বলতে বলতে হারান মাঝি অন্ধকারে মিলিয়ে গেল। হারান মাঝি চলে যেতেই আমি ডাঙ্গায় হাঁটতে শুরু করলাম। ঝিরঝির বৃষ্টি পড়ছিল তখনও। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক ছাড়া কানে আর কোনো শব্দই আসছিল না। আরও কিছু দূর এগিয়ে গিয়ে মৃদু আলো দেখতে পেলাম। দূর থেকে দেখে মনে হলো একটা কুঁড়ে ঘর। আমি হাঁটার গতি আরো বাড়িয়ে সেদিকে এগিয়ে গেলাম। হ্যাঁ, আমার অনুমানই ঠিক হলো, একটা কুঁড়ে ঘর। কে আছেন? কে আছেন ঘরে? একজন তান্ত্রিক মতন লোক, চুল দাড়ি দিয়ে পুরো মুখ ভরে রয়েছে। আমি থানা থেকে আসছি। আমার নাম মনোজ। এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছি, কিন্তু আসতে আসতে একটু দেরি হয়ে গেল। যদি কিছু মনে না করেন, আজ রাতটা কি আপনার এখানে থাকা যাবে? হ্যাঁ হ্যাঁ, আসুন। ঘরে ঢুকে আমি বিছানায় বসে পড়লাম। ঘরে তেমন কিছু ছিল না, শুধু একটা চৌকি আর একটা টেবিল। আমি একা থাকি এখানে, সাধু মানুষ, তাই তেমন জিনিসপত্র নেই ঘরে। তা বলি কিছু খাবেন? না না, আপনি ব্যস্ত হবেন না। আমি ব্যাগে করে কিছু খাবার নিয়ে এসেছি, একটু বিশ্রাম নিয়ে খেয়ে নেব। তা বলছি, আপনি এই জনমানবহীন জায়গায় একাই থাকেন, ভয় করে না? ভয়? হ্যাঁ, সে তো একটু হয়ই। আচ্ছা, একটা কথা বলুন তো, এইদিকে কিসের নাকি পিচাস টিচাস আছে? সবাই তো দেখি এর ভয়ে এদিকে আসতেই চায় না। আছেই তো, সে এক ভয়ানক পিশাচ। আমিও এজন্য সন্ধ্যার পর ঘর থেকে বাইরে বের হই না। কি যে বলেন! তা আপনি কি আমাকে পুরো ঘটনাটা বলতে পারবেন? শুনবেন? শুনুন তাহলে। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 15 বছর আগে।
সুবোধ নামে এক যুবক ছিল। সে ছিল খুব সাহসী ও জেদি। তন্ত্র সাধনা ছিল তার খুব ঝোঁক। তন্ত্র সাধনা শিখার জন্য সে এক সাধুর কাছে যায়। তবে সে সাধু সুবোধের কথা শুনে বুঝতে পারে যে তার তন্ত্রবিদ্যা শিখার মূল উদ্দেশ্য মানুষকে সেবা বা সৃষ্টিকর্তার কর্তৃত্ব করা নয়, বরং নিজের সাধ্য হাসিল করাই তার মূল উদ্দেশ্য। এই জন্য সেই সাধু তাকে তন্ত্রবিদ্যা শিখাতে মানা করে দেয়। কিন্তু সুবোধ ছিল প্রচন্ড জেদি। যে কোনোভাবে তন্ত্রবিদ্যা শিখার জন্য সে মরিয়া হয়ে ওঠে। সে একদিন সেই তান্ত্রিকের ঘরে চুপিসারে ঢুকে পড়ে এবং সেই তান্ত্রিকের বিছানার পাশে এক পুরনো পুঁথি দেখতে পায়। সেই পুঁথি নিয়ে সে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে সেই পুঁথি সারা রাত পড়তে থাকে এবং নানা ধরনের তন্ত্রবিদ্যা আয়ত্ত করতে থাকে। তবে খানিকক্ষণ বাদে সে একটা ভয়ানক বিদ্যা দেখতে পায়, পিশাচকে বশ করার বিদ্যা। কিভাবে পিশাচকে ডাকতে হয় সেই মন্ত্র সে মুহূর্তে আয়ত্ত করে ফেলে এবং সেই রাতেই সে এই তালতলার ঘাটে এসে আসন করে এবং পিশাচকে ডাকার সেই মন্ত্র জপতে থাকে। খানিকক্ষণ বাদে চারপাশে প্রচন্ড বাতাস আরম্ভ হয় এবং বিভিন্ন ধরনের শব্দ তার কানে ভেসে আসে। কান্নার শব্দ, হাসির শব্দ, নানা রকম ভয়ঙ্কর সেই শব্দ। তবে এত কিছুর মাঝেও সে বালক মন্ত্র পড়া বন্ধ করে না। অবশেষে তার সামনে হাজির হয় এক ভয়ঙ্কর পিশাচ। উলঙ্গ তার শরীর, মুখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। চোখ দুটো ছিল লাল টকটকে, আর কি বীভৎস তার হাসি। একটা মৃত লাশ এনে দে, মৃত লাশ। মুহূর্তে সেই পিশাচটা একটা মৃত লাশ এনে তার সামনে রাখলো। দেখে মনে হলো যেন এই মাত্রই মাটি খুঁড়ে লাশটাকে নিয়ে এসেছে। এবার তুই এই লাশের ভিতর ঢুকে পড়। মুহূর্তে পিশাচটা সেই লাশের ভিতর ঢুকে পড়লো এবং লাশটা তার সামনে উঠে দাঁড়ালো। সুবোধ এইসব দেখে আনন্দে যেন উল্লাস করে উঠল। সে মনে মনে ভাবলো এই দুনিয়ায় তার থেকে শক্তিশালী মানুষ আর নেই। সে এখন যা ইচ্ছে তাই করতে পারবে। খানিকক্ষণ বাদে পিশাচটা আবার সে লাশ থেকে বেরিয়ে এলো। তারপর বলল, আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে হুকুম দে। আর ঠিক এই সময় সুবোধ ভয়ে কেঁপে উঠল, কারণ পিশাচটাকে আনার মন্ত্র তো সেখানে লেখা ছিল। তবে পিশাচকে কিভাবে আবার ফেরত পাঠাতে হবে সেই মন্ত্র সেখানে ছিল না। সুবোধ পাগলের মতো পুঁথিখানি ঘাঁটতে লাগলো, তবে কোনো গতি হলো না। আর এই পিশাচকে কেউ যদি এনে আবার ফেরত না পাঠাতে পারে, তাহলে যে তাকে ডেকেছে তার ভেতরে বাসা বাঁধে সেই পিশাচ, আর সেই পিশাচকে বয়ে বেড়াতে হবে তাকে অনন্তকাল। আর ঠিক সেই থেকে সুবোধ বয়ে বেড়াচ্ছে সেই পিশাচটাকে। এইসব শুনে ভয়ে আমার গলা শুকিয়ে এলো। অজান্তেই আমার হাত পা কাঁপতে শুরু করলো। পানি খাবো। পানি খাবেন? কিন্তু পানি যে ঘরে নেই। আচ্ছা, আপনি একটু বসুন, পাশে একটা কূপ আছে, সেখান থেকে আমি পানি নিয়ে আসছি। এই বলে তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে গেল। আমি একা একা সেই ঘরে বসেছিলাম। মাথায় নানা কথা ঘুরপাক খাচ্ছিল। আর ঠিক এমন সময় আমি হঠাৎ আঁতকে উঠলাম। ঘরের সব কিছু কাঁপছিল। মনে হচ্ছিল যেন প্রবল বেগে ভূমিকম্প হচ্ছে। আমি যেই না দরজা খুলতে যাব, আর ঠিক এমন সময় দরজার একটু ফাঁক দিয়ে বাইরে দেখলাম দুটো বিশাল পা আমার দিকে যেন এগিয়ে আসছে। বাকি শরীর বা মাথা কিছুই দেখা যাচ্ছিল না, শুধু সেই বিশাল দুটো পাই দেখা যাচ্ছিল। দেখতে দেখতে পা দুটো আমার একবার সামনে চলে এলো। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলেই দেখি সেই তান্ত্রিক কি করে এলো, আর
পা দুটো কোথায় গেল? আমি তো দরজার ফাঁক দিয়ে তান্ত্রিককে দেখতে পেলাম না। আমার আর বুঝতে বাকি রইল না, সেই সুবোধ নামে বালকটি আর কেউ নয়, এই তান্ত্রিকই হচ্ছে সুবোধ, যার ভেতর বাস করছে সেই পিশাচ। আমি এক চিৎকার দিয়ে চোখ বুঝে দৌড়াতে শুরু করলাম। দুনিয়ার কোনো কিছু যেন আমার আর মাথায় ছিল না। আমি শুধু দৌড়াতেই থাকলাম। তবে টের পাচ্ছিলাম সেই দুটো পা যেন আমার পিছে পিছেই আসছে। তবে পিছে ঘুরে তাকানোর কোনো সাহস আমার ছিল না। কতক্ষণ ধরে যে আমি দৌড়াচ্ছিলাম আমি বলতে পারবো না। শরীরে আর এক ফোঁটা বল ছিল না, চোখে সব কিছু অন্ধকার হয়ে এলো। মাথা ঘুরিয়ে বেরিয়ে পড়লাম মাটিতে। আপনি কে? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি তালতলার পিশাচ।